দেখো এটা হচ্ছে পেনিস। পেনিসের ক্ষেত্রে দেখো এটা অক্সের। অক্সের কিভাবে বুঝতে পারবা? সিগময়েড ফ্লেক্সাস। সিগময়েড ফ্লেক্সাস। প্লেক্সাস না, প্লেক্সাস কখনো বলবো না, ফ্লেক্সাস। ফ্লেক্সাস। আর প্লেক্সাস বলে ফ্লেক্সাস। 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 হ্যাঁ, এফ এফ এল ই এক্স, ঠিক আছে, ফ্লেক্সার। হ্যাঁ, এটা বলা হয় কি? সিগময়েড ফ্লেক্সাস। এর শেপ একটা ব্যান্ড, যেটাকে বলি আমরা সিগময়েড ফ্লেক্সার। এই সিগময়েড ফ্লেক্সারটা এই তোমার রুমিনেন্টে থাকে, এবং এর এর পেনিসটা হচ্ছে, এই পেনিসটা কী দিয়ে তৈরি, এটা একটা ইম্পর্টেন্ট সবার, কিন্তু এটা হচ্ছে ফাইব্রো ইলাস্টিক। ফাইব্রো ইলাস্টিক টিস্যু। ফাইব্রো ইলাস্টিক, যার কারণে এটা কিন্তু দেখা যাচ্ছে এতটুকু, তাই না? মানে ইয়া অবস্থায়, মানে নন ইরেকটাইল অবস্থায় দেখা যাচ্ছে কোনো অল্প, কিন্তু ইরেকটাইল যখন অবস্থা হয় তখন এই ফাইব্রো ইলাস্টিক থাকার কারণে এরা কিন্তু তোমার কি হয়, এরা কিন্তু লেন্থে বেড়ে যায়, কিন্তু আসলে অরিজিনাল সাইজে বেড়ে যায় না। যে অরিজিনাল সাইজ কি, এই যে এটা তো বেন্ড হয়ে গেছে, যার কারণে মনে হচ্ছে যে এটা ছোট। তখন কি হয়, এই যে এখানে একটা মাসেল আছে, এই যে এইটা রিট্রাক্টর পেনিস মাসেল, এটাকে বলা হয় রিট্রাক্টর পেনিস। মানে দুইটা মাসেল আছে কিন্তু এখানে, দুইটা, এখানে একটা, দুইটা মাসেল কিন্তু থাকে, মানে রিট্রাক্টর পেনিস মাসেল দুইটা থাকে, জোড়ায় থাকে, ঠিক আছে, দুইটা ব্যান্ড হয়ে থাকে, যেটা কিনা এই তোমার সিগময়েড ফ্লেক্সারের সাথে যুক্ত থাকে। যখন পেনিসটা নন ইরেকটাইল অবস্থায় থাকে তখন এইভাবে টান দিয়ে এই ভেতরের দিকে থাকে, আর যখন ইরেকটাইল অবস্থায় এটা রিল্যাক্স হয়ে যায় এবং এটা এইভাবে সরে, দেখো লম্বা হয়ে গেলে কত বড় হচ্ছে। অর্থাৎ তারা কিন্তু অরিজিনাল সাইজের চেয়ে কিন্তু বড় হয় না, জাস্ট খালি স্ট্রেংথে রিল্যাক্সেশনের জন্য বেন্ডটা কিন্তু সামনের দিকে এস শেপটাকে তখন একটু স্ট্রেট করে দেয়, স্ট্রেট হয়ে যায়, স্ট্রেট বেন্ডটা আর তখন থাকে না, যার কারণে দেখে মনে হয় যে না অনেক লম্বা হয়ে গেল, কিন্তু আসলে অরিজিনালি লম্বা হওয়ার মতো কোনো উপাদান এখানে নাই। লম্বা কখন হবে? যখন ফাইব্রো মাস্কুলার হবে। ফাইব্রো মাস্কুলার যেসব পেনিসের কম্পোজিশন, সেই পেনিসগুলো সাধারণত তোমার দেখতে মনে হয় যে ছোটো, কিন্তু যখন ইরেকটাইল অবস্থায়, স্টাইল অবস্থায় এটা 10 গুণ পর্যন্ত বিবর্তিত হতে পারে অরিজিনাল সাইজের চেয়ে। যেমন হর্সের ক্ষেত্রে দেখো, হর্সের ক্ষেত্রে কতটুকু মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ফাইব্রো মাস্কুলার, যার কারণে এটা অরিজিনাল সাইজের চেয়ে যখন ইরেকটাইল অবস্থায় এটা অনেক বড় হয়ে যাবে ফাইব্রো মাস্কুলারের কারণে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে ফাইব্রো ইলাস্টিক কম্পোজিশনের কারণে এটা শুধুমাত্র এই বেন্ডটা শুধুমাত্র রিল্যাক্সেশনের কারণে এটা কিন্তু স্ট্রেট হয়ে যায়, আসলে অরিজিনাল সাইজের চেয়ে লম্বা হয়, ঠিক আছে। এটা আর একটা হচ্ছে এটার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে এটা রিট্রাক্টর পেনিস মাসেল কোনটা বলো তো দেখি? এই যে সিগময়েড ফ্লেক্সারটা, এই যে এইটা যেটা বেন্ডের মাসেলটা, এটা হচ্ছে রিট্রাক্টর পেনিস মাসেল, এটা ভুল করা যাবে না। আর এখানে যেখানে বাঁধে দিছি সুতো দিয়ে, এটা কোথায়? সিগময়েড ফ্লেক্সার। এর পরের গ্রুপকে বলে দিও ওরা যেন না আসে, আমি আচ্ছা আজকে পরীক্ষা, হ্যাঁ। আর যদি ওরা যদি 2টার পরে কি তোমার ফাঁকা আসো, ওরা ফাঁকা থাকতে পারবে? স্যার আমাদের নাই ক্লাস, ডিআরসি গ্রুপে ক্লাস আছে না, ফাঁকা নাই। আচ্ছা, এত টাইট শিডিউল হইলে দেখা যায় যে টিচারদের তো অনেক সমস্যা থাকে, একটা অন্য সময় যে একটা ব্যালেন্স করে এক্সট্রা ক্লাস নেবো, ওইটা তো পারতেছে। এক্সট্রা ক্লাস নেওয়া হয়েছে আচ্ছা যাক, দেখো এই যে এটাকে বলা হয়, এটা হচ্ছে প্রিপিউস। এই যে প্রিপিউস, কভারিং অফ দ্য গ্ল্যান্স পেনিস, পেনিসের সামনে, গ্ল্যান্সের সামনে যে একটা কাভার থাকে, এটাকে বলা হয় প্রিপিউস। এটা প্রিপিউস। ওই যে আমরা যে খাতনা করি না, এই প্রিপিউসটাকে কেটে দিতে হয়, এটাকে বলা হয় সারকামসেশন। একে ইংরেজিতে বলা হয় সারকামসেশন, রিমুভাল অফ দ্য পেনিস, গ্ল্যান্স পেনিস, প্রিপিউস। হ্যাঁ, রিমুভাল অফ দ্য পেনিস আর রিমুভাল অফ দ্য ওভারি, এর আরেকটা টার্ম আছে কিন্তু, ঠিক আছে। পেনেক্টমি ওভারি। আচ্ছা, তাহলে দেখছো এটা হচ্ছে প্রিপিউস, ঠিক আছে, এটা এইভাবে থাকে। আর গ্ল্যান্স পেনিস তো তোমরা জানো না, এটা এরকম থাকে, ওই সামনের দিকে এরকম ফোল্ডিং থাকে। এরপরে দেখো এটা হচ্ছে গ্ল্যান্স পেনিস। এর গ্ল্যান্স পেনিসটা, এই যে সামনের দিকে অংশটা, গ্ল্যান্স পেনিসটা কেমন হয়? সাধারণত স্মুথ হয়, তাই না, এরকম সামনের অংশটা। তো এই যে গ্ল্যান্স পেনিসটা, এটা ইন কেস অফ অক্সের ক্ষেত্রে এটা হচ্ছে গ্ল্যান্স পেনিসটা হচ্ছে টু স্টেট, মানে পেঁচানো পাকানো, মানে কি একটা কাগজকে তুমি যদি ছিঁড়ে এভাবে পাকাও, কেমন হবে? ফোল্ডিং। এই যে এইটাকে বলা হয়, এটা হচ্ছে পেঁচানো। এই যে গ্লান্স পেনিস, এটা গ্লান্স পেনিসটা হচ্ছে টুইস্টেড, পয়েন্টেড অ্যান্ড টুইস্টেড। গ্লান্স পেনিস অফ অক্স এটা কেমন? পয়েন্টেড অ্যান্ড টুইস্টেড, ঠিক আছে। আর এটা পার্থক্য একটা। তারপরে এই যে হর্সের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে এটা হচ্ছে প্রিপিউস, ভাঁজ হয়ে আছে, দেখছো, ভাঁজ হয়ে আছে, এই দেখছো। আর এই যে
এটা কি? এটা হচ্ছে গ্লান্স পেনিস, দেখছো স্মুথ হিউম্যানের মতো এই গ্লান্স পেনিসটা। এই গ্লান্স পেনিসটা কেমন রাউন্ডেড, দেখছো এটা হচ্ছে রাউন্ডেড, বাট ভেন্ট্রাল পার্ট অফ দ্য পেনিস, দেয়ার প্রেজেন্ট এ কি একটা ফোসা পাওয়া যায়, ঠিক আছে, হ্যাঁ ইউরেথ্রাল ফোসা, ঠিক আছে। এবং এই যে এটা দেখো ইউরেথ্রাল ওপেনিং, দেখছো ইউরেথ্রা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখছো, এটা বোঝা যাচ্ছে, দেখছো ইউরেথ্রাল ফোসাটা, দেখছো এই যে নিচে দিয়ে ভেন্ট্রাল সাইড, এটা হচ্ছে এই ভেন্ট্রাল সারফেসে, এই দেখো এই যে ইউরেথ্রাটা দেখা যাচ্ছে, দেখো এই যে ইউরেথ্রা দেখা যাচ্ছে, ঠিক আছে। ইউরেথ্রাল প্রসেস বলা হয় যেটা, যে অংশটা পেনিসের ভেতর দিয়ে একটু সামনে বের হয়ে গেছে না, এই যে মাথাটা ইউরেথ্রার বের হয়ে গেছে, এটাকে বলা ইউরেথ্রাল প্রসেস। তুমি দেখবা, তুমি কি যে পাঠা বা যখন মেটিং করানো হয় এটা দেখছো, তো দেখবা যে পাঠার মেটিং করার পরে দেখবা যে ওর টিপ অফ দ্য পেনিস, গ্লাস পেনিসের সামনে একটা লম্বা সুতার মতো একটা বের হয়ে যায়, এটা হচ্ছে ইউরেথ্রাল প্রসেস বলা হয়। এটা হচ্ছে ইউরেথ্রাল প্রসেস। এটা কিন্তু সবচেয়ে লং থাকে হচ্ছে তোমার এই শিপগোটে, পাঠায় বা শিপগোটে, র্যামে, এগুলোতে পাওয়া যায় বেশি, কিন্তু অক্সের ক্ষেত্রে কম পাওয়া যায়, হর্সের ক্ষেত্রে কম বোঝা যাচ্ছে, কিন্তু ওইটার ক্ষেত্রে অনেক বেশি স্পষ্ট ইউরেথ্রাল প্রসেস, বুঝছো? এই তো। আর এই যে ডগের ক্ষেত্রে দেখো, ডগের ক্ষেত্রে দেখো আমরা কি বলি, বালবাস গ্ল্যান্ডিস, নাম শুনছি না, বালবাস গ্ল্যান্ডিস, কোনটা বলবে বলো তো? বালবাস গ্ল্যান্ডিস, এই পেনিসের বালবাস গ্ল্যান্ডিস, এই যে গ্লান্স পেনিস কোনটা? এই যে এই যে উঁচু অংশ দিতেছো না, এটাকে বলে বালবাস গ্ল্যান্ডিস, বুঝছো? এই যে হ্যাঁ, এখানে এসে আটকে যায়, কারণ এখানে ভেতরের দিকে দুই সাইডে দুইটা কিন্তু আরো মোটা হয়ে যাবে, তীরের মতো হয়ে যায়, তীরের ফুলে যায়, এই দুইটা সাইড মনে করো যে এরকম লম্বা হয়ে গেল আর মাথাটা স্ট্রেট হয়ে গেল, তাইলে তীরের মতো হয়ে গেল না, যার কারণে ব্যাক যখন করে তখন এই দুইটা সাইডে এসে পেনিস থাকার কারণে এটা আটকে যায়, এখানে লক হয়ে যায়, বুঝছো? ব্লক, এটা তো ফর্মালিন থাকার কারণে অনেক মনে হচ্ছে, কিন্তু যখন স্ট্রেট মানে ফ্রেশ অবস্থা কিন্তু এরকম না, একটু বড় ছিল, ঠিক আছে। পিপিউসটা সামনের দিকে করে নেওয়া হয়েছে আর কি, এই পাশে ছিঁড়ে ফেলছে আর কি, ঠিক আছে। তাহলে গ্লান্স পেনিস কোনটা? এই যে এটা হচ্ছে গ্ল্যান্স, এই যে অংশটা দেখছো, এই যে অংশ, এই যে রাউন্ডের যে অংশটা দেখছো না, এটাকে বালবাস গ্ল্যান্ডিস, বুঝছো? বালবাস গ্ল্যান্ডিস, এটা আর অনেক কয়েকটা নাম আছে, কর্না অফ দ্য গ্ল্যান্ডিস, বালবাস গ্ল্যান্ডিস, আরও অনেক নাম আছে, ঠিক আছে। এর নিচে কিন্তু থাকে তোমার কি, অস পেনিসকে কি বলা হয়? ভিসেরাল বোন, তাই না? ভিসেরাল বোন আর কোথায় পাওয়া যেতে পারে? অসকর্ডিস কার পাওয়া যেতে পারে? এগুলা কিন্তু ভাইবার কোশ্চেন, ঠিক আছে। অস অপসিকাস, ওসা অপটিকাস কোথায় পাওয়া যায়? ফাউলে। দেখো হর্সের ক্ষেত্রে টেস্টিসটা কেমন থাকে, ঠিক আছে। আর ডগের ক্ষেত্রটাতে দেখতেছো এই যে কীরকম, দেখছো? এটা হচ্ছে ডগেরটা, হ্যাঁ, আর এটা হচ্ছে বুলের। আমার কাছে ডগ এবং বুলেটটা আছে, কিন্তু তোমাদের নোটসের মধ্যে কিন্তু সবগুলোরই ডকুমেন্টসগুলো দেওয়া আছে কার্ডটা কেমন। যদি আমরা বুলের কথা চিন্তা করি, বুলেটটা দেখো এই যে লম্বা, ইলংগেটেড লম্বা থাকে, ভার্টিক্যাল। তোমরা দেখবা যে স্ক্রোটামের মধ্যে টেস্টিসগুলো এই ভার্টিক্যালি আছে, জি স্যার, ভার্টিক্যালি। কিন্তু হর্সের ক্ষেত্রে দেখবা এটা থাকে একটু অবলিক থাকে, মানে ভার্টিক্যাল পুরোপুরি থাকে না, অবলিক থাকে, এবং ল্যাটারালি কম্প্রেসড থাকে এই টেস্টিসটা, ল্যাটারালি কম্প্রেসড, মানে ওইটা কিন্তু এরকম লম্বা হয় না, হর্সের টেস্টিসটা এরকম লম্বা হয় না, এটা হয় তোমার রাউন্ডেড, কিন্তু ল্যাটারালি কম্প্রেস থাকে, দুই সাইড দিয়ে চাপানো থাকে, বুঝতে পারছো, এবং অবলিক থাকে। আর এটার ক্ষেত্রে ডগের ক্ষেত্রে এটা অবলিকলি থাকে টোটালি। তোমার দেখবা যে টেস্টিসের লোকেশন ইন কেস অফ ডগের ক্ষেত্রে ইনগুইনাল রিজন, অর্থাৎ অ্যানাসের নিচ থেকে দেখবা যে পরেই টেস্টিসের একটা দেখা যাচ্ছে, আরেকটা টেস্টিস এদিকে থাকে, ভেতরের দিকে থাকে, দুইটা টেস্টিস দেখবা। তো টেস্টিসের মধ্যে এই টেস্টিসগুলো থাকে অবলিকলি থাকে, স্ক্রুটামে কেমন থাকে? অবলিকলি। এটা থাকে হচ্ছে ভার্টিক্যালি, একেবারে ভার্টিক্যালি থাকে। আর হর্সের ক্ষেত্রে কি বললাম, এটা অবলিকলি থাকলে দেখতে রাউন্ডেড বাট ল্যাটারালি কম্প্রেসড, ঠিক আছে। বাট এটার ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে অবলিকলি, বুঝতে পারছো? এটা হচ্ছে টেস্টিস। এখন টেস্টিসের কী কী কম্পোজিশন থাকে দেখো। আর চিকেনের ক্ষেত্রে কেমন টেস্টিস দেখছো?
এর সাথে আটকানো থাকে স্যার কেমন? কলামের সাথে। কেমন 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 দেখতে ওভাল শেপ, ওভাল শেপ, হোয়াইটিশ কালার, Whitish or yellowish। গুড। তো এই টেস্টিসটা কিন্তু ভেতরে থাকে, কিডনির মাথায়। হ্যাঁ ভেতরে থাকে। একমাত্র চিকেনের কিডনি যেটা কিনা টেস্টিস, সেটা কিনা ভেতরে থাকে। আর কোন কোন স্পিসিসের টেস্টিসটা ভেতরে থাকে? এলিফ্যান্টও ভিতরে থাকে স্যার। হ্যাঁ, এই কন্ডিশনকে কি বলা হয়? ক্রিপ্টোকিড। ক্রিপ্টোসিড বা ক্রিপ্টোসিডিজম যেটাকে বলি আমরা, হ্যাঁ ঠিক আছে। এদের একটা টেস্টিস কিন্তু অ্যাবডোমেনের মধ্যে থাকে বা দুইটা টেস্টিস ভেতরে থাকে, ঠিক আছে। এটা যেমন টেস্টিস অফ ককের ক্ষেত্রে ভেতরের দিকেই থাকে। দেখো কত টেম্পারেচার, টেস্টিস কিন্তু কাজ কি? স্পার্ম প্রডিউস করা। কিন্তু চিকেনের, আমাদের বা হিউম্যানের বলো অ্যানিমেলের বলো, যাদের টেস্টিস কিন্তু বডি থেকে বাইরে, এবং টেম্পারেচারও কিন্তু বডি টেম্পারেচার থেকে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কম থাকে, ঠিক আছে। এর কারণ হচ্ছে এই বেশি থাকলে কিন্তু সব স্পার্ম মারা যাবে। কিন্তু চিকেনের ক্ষেত্রে দেখো ইন্টারনালি তোমার টেস্টিসটা আছে, আবার বডি টেম্পারেচারও অনেক বেশি। তো চিন্তা করছো তাহলে এদের কীরকম রেগুলেশনটা, এদের থার্মো রেগুলেশনটা কীরকম? কারণ থার্মো রেগুলেশন বলতেছি বডির জন্য একটা টেম্পারেচার লাগে না, টেম্পারেচারটা তারা কীভাবে ফিজিওলজিক্যালি কন্ট্রোল করে বার্ডের ক্ষেত্রে, ঠিক আছে। হ্যাঁ, স্পামটা আবার অনেকদিন থাকে। মানে এটা কি না, এটা হচ্ছে কি ওই যখন মেটিং করে তখন এই সিমেন্টটা, এই স্পামটা যে মেল ফিমেলের স্পাম হাউস গ্ল্যান্ড থাকে, হ্যাঁ হ্যাঁ স্পাম হাউস গ্ল্যান্ড থাকে। এই স্পাম হাউস গ্ল্যান্ড কোথায় থাকে, কার থাকে? মেলে না ফিমেল? ফিমেলে, অর্থাৎ হেনের মধ্যে থাকে। কোথায় থাকে, লোকেশন কি? এটাকে বলা হয় ইউটেরো ভ্যাজাইনাল জাংশন। ইউটেরো ভ্যাজাইনাল জাংশন, এটা কি ইউটেরাস এবং ভ্যাজাইনাল জাংশনের মধ্যে কিছু স্পেশাল গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডের নাম হচ্ছে স্পাম হোস্ট গ্ল্যান্ড। যদিও নামটা শুনে মনে হচ্ছে যে এটা মনে হয় ককে থাকে, তাই না, স্পাম হোস্ট গ্ল্যান্ড, কিন্তু আসলে এটা হেনে থাকে। এটা কিন্তু কনফিউজ হয়, ঠিক আছে। এবং এখানে এই গ্ল্যান্ডগুলোর মধ্যে এরা এসে অবস্থান করে, এদেরকে নিউট্রিশন সাপ্লাই দেয় যেন স্পামগুলো ডেথ না হয়, এনার্জি সাপ্লাই দেয়। ওই গ্ল্যান্ডের মধ্যে এমন কিছু কেমিক্যাল কম্পোজিশন আছে, বুঝছো, যার কারণে তারা একবার মনে করো যে মিটিংয়ের পরে ওই হেনকে যদি আর কেউ যদি মিটিং নাও করে 12 দিন পর্যন্ত বা 14 দিন পর্যন্ত, তবুও সে যতগুলো ডিম পারবে সবগুলো ফার্টাইল হবে। এবং চিকেনের ক্ষেত্রে ফার্টিলাইজেশন হয়েছে ইনফান্ডিবুলামে। কোথায়? ইনফান্ডিবুলামে। কিন্তু ফিমেলের ক্ষেত্রে এমফুলারি ইসমাস রিজিয়নে হয়েছে তোমার কি ফার্টিলাইজেশন। এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। যেমন যদি আমি বলি হর্স বলো, শিপ গোট বলো, ক্যাটেল বলো, এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন হয় ওই ওভিডাক্টের ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলারি ইসমাস রিজিয়নে। অ্যাম্পুলারি ইসমাস রিজিয়নে কি হয়? ফার্টিলাইজেশন হওয়ার পরে আস্তে 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 ওভিডাক্ট থেকে আস্তে 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 ওই যে তোমার এই তোমার জাইগোটটা, ফার্টিলাইজেশনের পরে পরের স্টেপ কি? নিউরো থেকে জাইগোটটা আস্তে 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 এসে তোমার এই হর্ন অফ দ্য ইউটেরাসে আসে। হর্ন অফ দ্য ইউটেরাসের মধ্যে তো অনেকগুলো সিলিয়া থাকে, সিলিয়ার উপর দিয়ে ঘুরে 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 আস্তে আস্তে উল্টাইতে মানে আসে, এসে সে যদি মনে করো যে যদি ক্যাটেল হয় তাহলে হর্ন অফ দ্য ইউটেরাসে এসে ইমপ্লান্টেশন হবে, আর যদি তোমার হর্স হয় বা হিউম্যান হয় বডি অফ দ্য ইউটেরাসে এসে ইমপ্লান্টেশন হবে। এটা হচ্ছে এখন ইমপ্লান্টেশন যে হবে, এই জাইগোট থেকে শুরু করে ইমপ্লান্টেশন পর্যন্ত কত ধরনের চেঞ্জ হয়। তোমাদেরকে তো মনে হয় আমি এমব্রায়োলজি নিয়েছিলাম, তাই না? এমব্রায়োলজিতে কি এটা আমি নিয়েছিলাম না? এটা সাদেক স্যার নিয়েছিল, সেটা আমি জানি না। আচ্ছা দেখ, এমব্রায়োলজি তো নেওয়া হয়েছে। তো এই যে তোমার এই যে চেঞ্জগুলা তোমরা জানো যে জাইগোটের পরে ক্লিভেজ হয়, এই সিরিজ অফ সেল ডিভিশন, এই সিরিজ অফ মাইটোটিক সেল ডিভিশন বলি আমরা, ডিভিশনাল সেল ডিভিশন। হ্যাঁ, মানে এটাতে সেল দেখা যাচ্ছে 2টা হয়,